2015 সালে যদিও এই প্ল্যান ধরা পড়ছে যে তারা বিভিন্নভাবে ইমেল পাঠানোর চেষ্টা করতেছে, কিন্তু তারও যে কত বছর আগ থেকে তারা এই প্ল্যান করতেছিল আমরা জানি না। পারফেক্ট টাইমিং কতটা জরুরি সেটা দেখেন। এরা যে হ্যাকিং গ্রুপ যারা এই অপারেশনটা শুরু করছিল, তারা 5 দিন সময় যাতে হাতে পায় সেই জন্য বিশাল একটা চাল চালে। এইখানে একটু পয়েন্ট যোগ করতে হয়, বাংলাদেশ সহ বিশ্বের বিভিন্ন দেশ আমেরিকার ফেডারেল ব্যাংকে তাদের রিজার্ভের একটা অংশ রাখে। এই অংশ রাখার অন্যতম পয়েন্ট হইতেছে, রাখারও একটা কারণ আছে, সেটা হইতেছে যে টাকা অতি সিকিউরভাবে থাকে এবং আন্তর্জাতিক যে লেনদেনগুলো হয় সেগুলো খুব স্বাভাবিকভাবে সহজভাবে করা যায়। এই কারণেই বাংলাদেশ থেকে শুরু করে বিশ্বের বিভিন্ন দেশ আমেরিকার এই ফেডারেল ব্যাংকে নিজেদের টাকা রাখে। যেহেতু গল্পের হ্যাকারদের টার্গেট বাংলাদেশ কেন্দ্রীয় ব্যাংকের টাকা চুরি করা, সেজন্য তারা চেষ্টা করতেছিল যে বাংলাদেশের থেকে যে পরিমাণ অ্যামাউন্ট ফেডারেল ব্যাংকে রিজার্ভ হিসেবে সংরক্ষিত আছে সেটাকে হ্যাক করার। আর সেটার লক্ষ্যেই তারা এই সময়ের পরিকল্পনা করছিল। যেমনটা বলছিলাম, বাংলাদেশে শুক্র শনিবার থাকে বন্ধ, ওইদিকে আমেরিকায় শনিবার রবিবার থাকে বন্ধ, এবং ফিলিপাইনে যেখানে তারা 4টা ব্যাংক অ্যাকাউন্ট খুলছে সেখানে বন্ধ ছিল সোমবার। সেদিন ছিল চায়নার প্রথম বর্ষের, চায়না বছরের প্রথম দিন, সেই উপলক্ষে ফিলিপাইনেও ছিল বন্ধ। এবং এই সব টাইমিং মিলে হ্যাকাররা মোটামুটি 5 দিন সময় পায় এই বাংলাদেশের টাকা লুট করার জন্য। তো হ্যাকিং অপারেশন শুরুর দিকেই যখন বৃহস্পতিবার বিকেলে একজন ডিরেক্টর লক্ষ্য করে যে প্রিন্টিং মেশিনে কোনো একটা ঝামেলা দেখা যাচ্ছে, প্রিন্টিং মেশিনে অ্যালার্ম বেজে উঠতেছিল বারবার এবং দেখা যাচ্ছিল কিছু একটা ইরোড দেখাচ্ছে। তো ডিরেক্টর সাহেব এটাকে খুব বেশি গুরুত্ব দেয় না, কারণ এরকম হর হামেশাই ঝামেলা হয়ে থাকে প্রিন্টিং মেশিনগুলোতে। এরপরে প্রিন্টিং মেশিন যখন পরে চেক করে তখন তো তাদের মাথা ঘুরে যায়। কিন্তু এর মধ্যে প্রিন্টিং মেশিন যেভাবে হ্যাক করছিল, যে প্রিন্টিং মেশিনটা যে সফটওয়্যারের মাধ্যমে চলে সেটাকে পর্যন্ত এই হ্যাকার গ্রুপ হ্যাক করছিল।